এমন একটা গ্রাম আছে যেখানে কয়েক যুগ ধরে 436 জন মানুষ বাস করে। এই গ্রামে 436 জনের ওপরে বা নিচে কখনোই জনসংখ্যা হয় না, আর এখানে বসবাস করা মানুষেরাও কখনোই গ্রামের বাইরে যেতে পারে না। এ এক ভয়ঙ্কর রকমের অদ্ভুত গ্রাম, আর এই গ্রামে কিছু রহস্যময় ঘটনাও ঘটে। যেমন কোনো দিন সন্ধ্যাবেলায় পুরো গ্রামের লাইটগুলি নিজে থেকেই জ্বলতে নিভতে থাকে। এই গ্রামে কেন 436 জনের ওপরে বা নিচে জনসংখ্যা হয় না? কেনই বা এই গ্রামে সন্ধ্যাবেলায় লাইটগুলি নিজে থেকেই জ্বলতে নিভতে থাকে? হ্যাঁ, এইরকমই 2006 সালে মুক্তি পাওয়া একটি মাস্টারপিস থ্রিলার মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম পপুলেশন 436। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। মুভির প্রথমেই আমরা একটা মেয়েকে দেখি যে প্রসব যন্ত্রণায় ছটফট করছে, আর অন্যদিকে আমরা রেজো কবস নামে একজন ব্যক্তিকে দেখি যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য গাড়ি নিয়ে পালাচ্ছে। এরপর আমরা দেখি প্রসব যন্ত্রণায় ছটফট করা মেয়েটির একটি ফুটফুটে সন্তান হয়েছে, আর ঠিক একই সময়ে অন্যদিকে দেখি পালানোর জন্য যে লোকটি এত জোরে গাড়ি চালাচ্ছিল, একটা সময় পর সে কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে আর সেখানেই মারা যায়। মানে একজনের জন্মের সাথে সাথেই আর একজনের মৃত্যু। আর এই ঘটনাগুলি যেখানে ঘটছিল, এটা সেই রহস্যময় গ্রাম যার নাম রকওয়েল ফলস। এরপর আমরা দেখি রেজো কবসের সমাধির শেষ কাজ চলছে, আর তার পাশে দাঁড়িয়ে তার ছোট্ট মেয়ে অ্যামান্ডা কাঁদছে। আর কাঁদতে কাঁদতে সে সবার সামনে বলে ওঠে, আমার বাবার সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে। তোমরা কি সেটা কেউ দেখতে পাচ্ছ না? আর দেখতে পেলেও কিছু বলছো না কেন? এই শুনে সবাই বলে অ্যামান্ডা বাবার শোকে ভুল বকছে, তার এখন ট্রিটমেন্টের দরকার। তাই তারা সবাই মিলে অ্যামান্ডাকে ডক্টরের কাছে নিয়ে যায়। এরপর আমরা দেখি স্টিভ কেডি নামে একজন গাড়ি করে কোথাও যেন একটা যাচ্ছে, আর হাতে একটা ম্যাপের ছবি নিয়ে রাস্তা খোঁজার চেষ্টা করছে। এরপর সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন ছেলে এবং মেয়েকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে তাদের কাছে যায়, আর গিয়ে সে তাদেরকে রকওয়েল ফলসের রাস্তা কোন দিকে জিজ্ঞাসা করে। আর এই শুনে ছেলে এবং মেয়েটির মুখের অবস্থা যা হয় তা দেখে মনে হয় সে যেন পৃথিবীর কোনো একটা বাইরের শহরের কথা বলছে। তারপর তারা দুজন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়, আর স্টিভ কেডি কোনো উপায় না পেয়ে নিজেই রাস্তা খুঁজতে খুঁজতে একটা সময় পর রকওয়েল ফলসে পৌঁছে যায়। সেই গ্রামে ঢোকার সময় সে একটা ঘোড়ার পিঠে বসে থাকা সুন্দরী মেয়েকে দেখতে পায়, আর তাকে দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে নিজেই গাড়িটা একটা গর্তের মধ্যে ফেলে বসে। আর তখনই তার গাড়ির দুটো টায়ার পাংচার হয়ে যায়। তখন সে গাড়ি থেকে নেমে সেই মেয়েটির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে এখানে গাড়ি কোথায় সারানো হয়, আর আমার ফোনে নেটওয়ার্কও তো নেই, একটু সাহায্য করলে ভালো হয়। মেয়েটি তাকে বলে তুমি ব্রোমিং চলে যাও, সাহায্য পেয়ে যাবে। এই শুনে স্টিভ বলে সে তো এখান থেকে 80 কিলোমিটার দূরে। এরপরই মেয়েটা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। স্টিভ যখন তার খারাপ গাড়ির কাছে দাঁড়িয়েছিল, তখন তার কাছে গাড়ি করে একটা পুলিশ আসে যার নাম ববি। স্টিভ ববির কাছে গাড়ি সারানোর জন্য সাহায্য চায়, আর তাকে বলে আমাকে সরকারি অফিস থেকে পাঠানো হয়েছে রকওয়েল ফলসের জনগণনার জন্য, সেখানে আমায় পৌঁছে দিলে ভালো হয়। এই শুনে ববি বলে আমার গাড়িতে উঠে পড়ো। স্টিভ তখন তাকে জিজ্ঞাসা করে আর আমার গাড়িটা? ববি বলে ওটা আমি সারিয়ে তোমার কাছে পৌঁছে দেব, গাড়ি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ রকওয়েল ফলস পৃথিবীর এমন একটা জায়গা যেখানে কখনো কোনো অপরাধ হয়নি, আর তোমার গাড়িরও কিছু হবে না। এরপর গাড়িতে করে যাওয়ার সময় স্টিভ ববির সাথে কথা বলতে বলতে জানতে পারে এই গ্রাম থেকে নাকি কখনো কেউ বাইরে যায় না, তাদের যা যা দরকার তারা এই গ্রামের মধ্যেই পেয়ে যায়। এরপর ববি তাকে ডেপুটি অফিসে নিয়ে যায়। সেখানেই তার সাথে ডেপুটি অফিসার গ্যাস ক্যাটম্যান, শরীফ জিম ক্যালক্যাট এবং ক্রিস্টিয়ান হেকার্স নামে 3 জনের সাথে পরিচয় করায়। তারপর স্টিভ তাদের সবাইকে জানায় তাকে গ্রামের প্রতিটা বাড়িতে গিয়ে কথা বলে জনসংখ্যার হিসেব নিতে হবে। এই শুনে গ্যাটম্যান স্টিভকে বলে এই গ্রামে কোনো হোটেল নেই, তাই আপনাকে ববি বেলমার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেবে। এরপর ববির সাথে স্টিভ বেলমার বাড়িতে পৌঁছায়, আর সেখানে গিয়ে সে আবার সেই সুন্দরী মেয়েটাকে দেখতে পায়, আর সেখানেই সে জানতে পারে এটা বেলমার মেয়ে, আর তার নাম কোডনি। স্টিভ বেলমার বাড়িতে খাওয়ার সময় কথায় কথায় জানতে পারে কোডনির বাবা 12 বছর আগে মারা গিয়েছে, আর তারপর থেকে বেলমা তার মেয়েকে সবার সাথে মিশতে বা কথা বলতে দেয় না। স্টিভ এই কথা শুনে একটু অবাক হয়, আর সে ভাবতে শুরু করে
বাবার মারা যাবার সাথে মেয়েকে কারোর সাথে মিশতে বা কথা বলতে না দেওয়ার কারণটা কি? অন্যদিকে স্টিভ গ্রামে আসার সাথে সাথে সাইড নামে একজন মেয়ের গোটা শরীরে ফস্কার মতন হয়ে শরীর খারাপ হয়ে গেছে। আর এই দেখে গ্রামের লোকেরা এটা বলতে শুরু করেছে এটা হয়তো স্টিভ এখানে আসার জন্যই হয়েছে, সবই ভগবানের দান। শরীর খারাপের সাথে ভগবানের দানের আবার কি সম্পর্ক? এই কথাটার অর্থ আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। অন্যদিকে গ্যাডম্যান কিছু মানুষকে নিয়ে চিরকুটে কিছু নাম লিখে একটা ভোট করছে, আর কিছুক্ষণ পর সেই চিরকুটের মধ্যে রুমি নামে একটি মেয়ের নাম ওঠে। এরপর গ্যাডম্যান সবাইকে বলে গ্রামের পরের উৎসবটা রুবিকে নিয়েই হতে চলেছে। এই শুনে রুবির স্বামী এবং বাকি লোকেরা অনেকটা আনন্দে মেতে ওঠে। ঠিক পরের দিন রাতের বেলায় স্টিভ তার স্বপ্নেতে একটা পুতুল, একটা ক্রস আর তার সাথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট দেখতে পায়, আর তারপরই তার ঘুম ভেঙে যায়। এরপর স্টিভ যখন বাইরে জল খেতে যায় তখন তার সাথে কোডনির দেখা হয়, আর তখনই তাদের দুজনের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি স্টিভের স্ত্রী এবং মেয়ে 2 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। পরের দিন সকালবেলায় স্টিভ যখন চা খাচ্ছিল তখন সে তার পাশের জানালা দিয়ে লক্ষ্য করে একটা মেয়েকে সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে। এই দেখে স্টিভ কোডনিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন কোডনি তাকে বলে কাল রাত্রে রুবির নাম এই গ্রামের মেন ফেস্টিভ হোস্ট হিসেবে এসেছে, তাই সবাই তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। এরপর স্টিভ যখন সেই গ্রামের জনসংখ্যা মেলাতে যায় তখন সে 4 জনের একটা ফ্যামিলিকে কোথাও খুঁজে পায় না। তখন সে তার সামনে থাকা হারমোনিকে হিলেনবক ফ্যামিলির কথা জিজ্ঞাসা করে, আর সে বলে তাদের সবার শরীর খারাপ হয়েছিল, এখন সবাই ভালো আছে। স্টিভ তখন তাকে জিজ্ঞাসা করে তারা সবাই কোথায়। তখন সে বলে এটা আপনি মেয়রের কাছ থেকে জেনে নেবেন। গ্রামে যেখানে অনুষ্ঠান হবে স্টিভ সেখানে গিয়ে মেয়রকে সেই ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে। মেয়র তার সেই কথা কোনো রকম পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর সেদিন রাতের বেলায় ববির সাথে স্টিভ যখন একটা ঘরের মধ্যে বসে সময় কাটাচ্ছিল তখনই স্টিভ লক্ষ্য করে সেখানে লাইটগুলি নিজে থেকেই জ্বলছে নিভছে। এই দেখে স্টিভ যখন এই লাইটগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে সে বলে ভোল্টেজের জন্য এই প্রবলেম মাঝে মধ্যেই হয়ে থাকে। আর সেখানেই সাইটের হাজব্যান্ড ওয়ান্ডা হাতে একটা বন্দুক নিয়ে স্টিভকে মারতে আসে, কারণ সেও গ্রামের মানুষের মতোই ভাবছিল যে স্টিভ এখানে আসার জন্যই আজ তার স্ত্রীর এই অবস্থা হয়েছে। ববি কোনো রকমভাবে ওয়ান্ডারের হাত থেকে স্টিভকে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে আমরা দেখি ডক্টর গ্রিভার ট্রিটমেন্টের জন্য অ্যামেন্ডাকে একটা অন্ধকার ঘরের মধ্যে রেখেছে, আর সেখানেই সে স্টিভের মতোই একই স্বপ্ন দেখে ঘুম থেকে চমকে উঠেছে। পরের দিন সকালবেলায় স্টিভ দেখে ওখানে একটা জঙ্গলের ধারে বাড়িতে কিছু বাচ্চা ছেলে ও মেয়েকে সেখানে ধর্মের ব্যাপারে পড়ানো হচ্ছে। আর তারপরেই স্টিভ সেখান থেকে কিছু কথা বলার জন্য ডক্টর গ্রিভার কাছে আসে, আর তার সাথে কথা শেষ করে ডক্টর বেরিয়ে যাওয়ার পর স্টিভ সেই ঘরের ওপরে একটা মেয়ের চিৎকার শুনে যখন উপরে যাচ্ছিল ঠিক তখনই ডক্টরের 2 জন সহকর্মী তাকে আটকে দেয়। তারপর সে ডক্টরের ঘরে লক্ষ্য করে সেখানে যে ডাক্তারি সার্টিফিকেটটা আছে সেটা কোনো অথরাইজ সার্টিফিকেট নয়, সেটা এই গ্রাম থেকেই পাওয়া একটা সার্টিফিকেট। আর এই দেখে স্টিভ পুলিশের কাছে গিয়ে ডাক্তারের নামে কমপ্লেন জানায়। সে বলে ডক্টর তার বাড়িতে একটা বাচ্চা মেয়েকে জোর করে আটকে রেখেছে, আর ডক্টর গ্রিভার কাছে কোনো অথরাইজ সার্টিফিকেট নেই, তারপরেও সে কিভাবে মানুষের ট্রিটমেন্ট করছে। পুলিশ অফিসার তাকে বলে বাচ্চা মেয়েটা অসুস্থ, তাই ডাক্তার তার কাছে রেখে তার ট্রিটমেন্ট করছে। আর ডাক্তারের পূর্বপুরুষেরা 100 বছর ধরে এই গ্রামের ডাক্তার ছিল, আর গ্রিভার তাদের কাছ থেকে শিখেই এই গ্রামে ডাক্তারি করছে, তাই তার কোনো আলাদা করে সার্টিফিকেটের দরকার নেই। এরই মধ্যে আমরা দেখি ববি আর স্টিভ দুজনে ভালো বন্ধু হয়ে গেছে এবং তারা মাঝে মধ্যেই একই সাথে সময় কাটায়। এরপর সন্ধ্যাবেলায় স্টিভ যখন বাড়ি ফেরে সে দেখে তার ঘরের মধ্যে থেকে একজন বাইরে ছুটে পালিয়ে যায়। এই ব্যাপারটা সে যখন বেলমাকে বলে সে বলে ওর নাম কার্লি, ওর একটু মাথার সমস্যা আছে, ও মাঝে মধ্যেই এই রকম করে। এরপর সেদিন রাত্রে স্টিভ সেই আগের দিনের মতন একই স্বপ্ন দেখে ঘুম থেকে চমকে ওঠে। পরের দিন স্টিভ সেই গ্রামের জনসংখ্যার রেকর্ড বার করে দেখে সেই গ্রামে 1940 সালের আগে কোনো রেকর্ডই নেই, আর 1940 সালের পর থেকে যুগের পর যুগ এই গ্রামের জনসংখ্যা 436-এর বেশি বা কম কিছুই হয়নি। এই দেখে সে অবাক হয়ে যায়, আর সেখানেই স্টিভ ওই গ্রামের একটা ধর্মগ্রন্থের বই পায়,
যে ধর্মগ্রন্থটা তারা মেনে চলতো। আর সেই বইয়ের মধ্যেই সে দেখে 4, 3, 6 এই নাম্বারটিকে লাকি নাম্বার হিসেবে লেখা আছে। মানে 4, 3, 6 সংখ্যাগুলির যোগফল হয় 13, আবার 1 আর 3-এর যোগফল হয় 4। গ্রামবাসীরা যে 3টি লাইন প্রার্থনা করত সেটি ধর্মগ্রন্থের 4 নম্বর পয়েন্ট থেকে শুরু করে মাঝের 3টি লাইন যেটি 6 নম্বর পয়েন্টে গিয়ে শেষ হতো। তাই 4 নম্বর পয়েন্টের 4, 3টি লাইনের 3 আর শেষের 6 নম্বর পয়েন্টের 6, এই সব মিলিয়ে দাঁড়ায় 436। তাই গ্রামবাসীরা 436 নম্বরকে তাদের জীবনের লাকি নাম্বার হিসেবে ভাবত। এরপর স্টিভ লুকিয়ে ডক্টর গ্রিভার বাড়িতে ঢুকে অ্যামান্ডার সাথে দেখা করে। আর অ্যামান্ডা তখন তাকে বলে, তোমাকে ওরা এখানে নতুন কাজ দেবে, আর তুমি সেটা না করে যখন চলে যাওয়ার চেষ্টা করবে তখনই ওরা তোমাকে আমার মতন অসুস্থ বলে ট্রিটমেন্ট শুরু করবে। এই সব কথার মাঝেই স্টিভ লক্ষ্য করে অ্যামান্ডার মাথায় একটা রক্তের দাগ। স্টিভ অ্যামান্ডাকে জিজ্ঞাসা করে, তোমার বাবা কিভাবে মারা গেছে? সে তখন বলে, আমার বাবা এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল, তাই এরা সবাই মিলে আমার বাবাকে মেরে ফেলেছে। এই সব শুনে স্টিভ যখন অ্যামান্ডাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই ডক্টর গ্রিভার পুলিশ নিয়ে এসে স্টিভের কাছ থেকে অ্যামান্ডাকে নিয়ে চলে যায়। স্টিভ তখন পুলিশকে বলে, ডক্টর এই বাচ্চা মেয়েটার উপর অত্যাচার করছে। তখন পুলিশ স্টিভকে বলে, মেয়েটা অসুস্থ, তাই ডক্টর তার ট্রিটমেন্ট করছে, তুমি এখন এখান থেকে আসতে পারো। এরপর স্টিভ যখন সেই গ্রামে থাকা ফোন দিয়ে কাউকে ফোন করতে যায়, সে দেখে সেই ফোনটা গ্রামের বাইরে কোথাও যাচ্ছে না। আসলে গ্রামের ফোনেতে এই রকম সিস্টেম করা ছিল, সেই গ্রাম থেকে ফোন সেই গ্রামের বাইরে কোথাও যাবে না। এরপর স্টিভ কিছু বুঝতে না পেরে কোডনির কাছে যায়, আর সে কোডনিকে গিয়ে জিজ্ঞাসা করে যে এই গ্রামে ধর্মের নামে যে অত্যাচার চলছে আর এখানে যে হসপিটাল আছে তাতে কিসের ট্রিটমেন্ট হয় সেটা কি তুমি জানো? যদি জানো তো আমায় বলো, তাহলে আমি ওই ছোট্ট মেয়ে অ্যামান্ডাকে বাঁচাতে পারবো। কোডনি স্টিভকে বলে, এই গ্রামের কেউই সুস্থ নেই, এরা সবাই একজন মানসিক রোগী, আর এরাই মিথ্যে ধর্মের দোহাই দিয়ে উল্টোপাল্টা নিয়ম বানিয়েছে। আর এই সব দেখার পর কেউ যদি প্রতিবাদ করে তাহলে ডক্টর তাকে হসপিটালে নিয়ে গিয়ে তার এমন অবস্থা করে, নয় সে কথা বলতে পারে না, আর নয়তো সে সব কিছু ভুলে যায়। আর এই সব কাজ গ্রামের সব লোকেরা মিলে করে। আর তুমি যদি তাড়াতাড়ি করে কিছু করতে যাও, অ্যামান্ডা এবং তোমার দুজনেরই ক্ষতি হবে। আর আমি এদের সবাইকে খুব ভালোভাবে চিনি, কারণ একটা সময় তোমারই মতন আমারও এইসব চিন্তা মাথায় এসেছিল, কেন এই গ্রামে 436-এর বেশি জনসংখ্যা হয় না, কেনই বা এই গ্রামের মানুষেরা গ্রামের বাইরে যায় না। আর তখন ডক্টর গ্রিভার আমার সাথেও এই অ্যামান্ডার মতো ব্যবহার করেছিল। এই শুনে স্টিভ চমকে ওঠে। এরপর গ্রামে সেই অনুষ্ঠানের দিন চলে আসে, আর সেই দিন কোডনি স্টিভকে বলে, যদি কোনো প্রবলেম হয় তাহলে জঙ্গলের পেছনে 800 মিটার দূরে একটা ঘর আছে, তুমি সেখানে চলে যাবে। এরপর স্টিভ গ্রামের একজনকে জিজ্ঞাসা করে এটা কিসের অনুষ্ঠান আর এটা কতবার হয়। সে তখন তাকে বলে, এখানে জনসংখ্যা বেড়ে গেলে এই অনুষ্ঠান হয়, আর এইবারের অনুষ্ঠানটা তো তোমারই জন্য হচ্ছে, কারণ তুমি 436 নম্বর লোক। স্টিভ কিছু বুঝে ওঠার আগেই তার সামনে দেখে একটা ফাঁসির মঞ্চে রুবি নামের একটি মেয়ের গলায় ফাঁসির দড়ি লাগিয়ে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর রুবি সবাইকে বলছে, এই অনুষ্ঠানে আমাকে বেছে নেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই কথা শেষ হতেই রুবিকে সেখানে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়। আর সেই দেখে গ্রামবাসীরা আনন্দ করছে, নানা রকম কিছু খাচ্ছে। এই সব দেখার পর স্টিভ চমকে ওঠে। এই দেখে স্টিভ সবাইকে চিৎকার করে বলে, তোমরা সবাই পাগল হয়ে গেছো। আর এই শুনে পুলিশ অফিসার বলে, তোমার ট্রিটমেন্টের দরকার স্টিভ। আর ঠিক ওই সময় কোডনি স্টিভকে পালিয়ে যেতে বলে। আর স্টিভ যখন পালানোর চেষ্টা করে, গ্রামের সবাই মিলে স্টিভকে ধরে ডাক্তার গ্রিভার কাছে দিয়ে আসে। আর কোডনি যেহেতু স্টিভকে সাপোর্ট করেছিল, তাই কোডনিকেও তারা একটা ঘরে বন্দি করে রেখে দেয়। এরপর স্টিভকে ডক্টর গ্রিভার, সেখানের পুলিশ, মেয়র আরও অনেকে মিলে একটা রুমের মধ্যে হাত পা বেঁধে শুইয়ে রাখে তাকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য। কারণ সেই গ্রামে যারাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ তোলে, ডক্টর তাদেরকে এখানে এনে ইলেকট্রিক শক দেয়। আর তারপরও যদি কোনো কাজ না হয়, তখন ডাক্তার এক ধরনের ব্রেনের অপারেশন করে, যাতে তারা একদমই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি
স্টিভ সেদিন যে অ্যামান্ডার মাথায় লাল রক্তের দাগটা দেখেছিল সেটা অতিরিক্ত শক দেওয়ার কারণেই হয়েছিল। আর যখন এখানে কাউকে শক দেওয়া হতো তখনই এই গ্রামের লাইটগুলি ভোল্টেজের কারণে জ্বলতো আর নিভত। স্টিভ আর অ্যামান্ডার মতন ডক্টর হিলেনবকের ফ্যামিলিকেও এখানে আটকে রেখেছে আর তাদেরকে ব্রেনের অপারেশন করে সব কিছু ভুলিয়ে দিয়েছে। স্টিভ তাদের সবাইকে যখন জিজ্ঞাসা করে 436 জনসংখ্যার রাখার জন্য তাদের এত পাগলামি কেন, তখন মেয়র তাকে বলে অনেক বছর আগে 1860 সালে এই গ্রামের জনসংখ্যা ছিল 436 আর তখন এই গ্রামের সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করত। আর ঠিক তখনই এই গ্রামে একজন ব্যক্তি এসে তাদের এই গ্রামের সব সুখ শান্তি নষ্ট করে দেয়। তখনই তাদের ওপর ভগবান অসন্তুষ্ট হয়ে পড়ে আর সেই জন্যই তখন গ্রামে একটা ভয়াবহ আগুন লেগে সব কিছু নষ্ট হয়ে যায়। আর তখন আমার পূর্বপুরুষ কোনো রকমভাবে গ্রামটাকে ঠিক করে। আর যেহেতু 436 জন থাকার সময় এই গ্রামে সুখ শান্তি বিরাজ করত, তাই আমার পূর্বপুরুষ গ্রামটিকে ঠিক করার পর থেকেই এখানে জনসংখ্যা 436 রাখতে শুরু করে। আর আমরাও এই 436কে আমাদের জীবনের শুভ নাম্বার বলে ভাবি। এই শুনে স্টিভ বুঝতে পারে এরা ধর্মের নামে মানুষের ওপর অত্যাচার করে আর ধর্ম মানতে গিয়ে এই গ্রামের সবাই মানসিক রোগীতে পরিণত হয়েছে। এরপর তারা স্টিভকে ইলেকট্রিক শক দেয় যাতে স্টিভ সব কিছু ভুলে যায়। সেই শকের কারণে স্টিভ ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখি তারা স্টিভকে ওখানে রাখার জন্য একটা মিথ্যে চিঠি বানিয়ে তার অফিসে পাঠিয়েছে আর তাতে লেখা আছে আমি আর এই চাকরি করব না আর আমি এখন থেকে এই গ্রামে আমার নতুন জীবন শুরু করব। পরের দিন স্টিভের যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় স্টিভ কিছুই ভোলেনি আর সে হাসপাতাল থেকে বেরিয়ে কোডনির কথা মতো জঙ্গলের পিছনে যায় এবং সেখানে একটা গাড়ি দেখতে পায়। আর স্টিভ যখন সেই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ঠিক সেই সময় তার সামনে জ্যাক নামে একটা ছেলে আসে আর সে তাকে জানায় সেও একদিন তার মতো এই গ্রামে এসেছিল, তারপর থেকে সে এখানে আটকে পড়েছে। সে স্টিভকে সাহায্য করার জন্য বলে এই গ্রামের গ্যারেজটায় যদি তুমি কোনো রকমভাবে আগুন লাগিয়ে দিতে পারো তাহলে গ্রামের সবাই সেই আগুন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর তখন তুমি আর আমি এখান থেকে পালিয়ে যাব। জ্যাকের কথা মতন স্টিভ একটা দোকান থেকে কেরোসিন তেল এনে গ্যারেজে আগুন লাগিয়ে দেয় আর তারপর সে ডক্টর গ্রিভার বাড়িতে এসে তাকে শাসিয়ে তার কাছ থেকে অ্যামান্ডাকে নিয়ে কোডনির কাছে যায় তাকে আনতে। কিন্তু এসে দেখে কোডনি যেহেতু তাকে সাপোর্ট করেছিল তাই ততক্ষণে ডক্টর কোডনির ব্রেনের অপারেশন করে তাকে সব কিছু ভুলিয়ে দিয়েছে। তাই স্টিভ কোনো উপায় না পেয়ে অ্যামান্ডাকে নিয়েই সেখান থেকে পালাবে ঠিক করে। আর অ্যামান্ডা জানতো বাইরে থেকে যারা এখানে আসতো তাদের গাড়ি এরা গ্রামের একটা জঙ্গলের পাশে জমিতে লুকিয়ে রাখত। তাই অ্যামান্ডা স্টিভকে নিয়ে সেখানে যায় আর স্টিভ আর অ্যামান্ডা সেখান থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর রাস্তায় তাদের সাথে ববি আর ক্রিস্টিয়ানের দেখা হয়। এরপর ক্রিস্টিয়ান যখন স্টিভকে গুলি করতে যাচ্ছিল তখন অদ্ভুতভাবেই ববি ক্রিস্টিয়ানকে গুলি করে সেখানেই মেরে দেয় আর তাদের দুজনকে সেখান থেকে পালাতে সাহায্য করে। তারপর তারা দুজন গাড়ি নিয়ে গ্রামের বাইরে বেরিয়ে যাওয়ার পর একটু স্বস্তি পায়। আর তার কিছুক্ষণ পরই আমরা দেখি তারা দুজনেই মাঝে মধ্যে একই রকম যে স্বপ্ন দেখে ঘুম থেকে চমকে উঠত ঠিক সেই রকমভাবেই তাদের অ্যাক্সিডেন্ট হয় আর তারা দুজন ওখানেই মারা যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি স্টিভের অফিসে গ্রাম থেকে পাঠানো সেই ইস্তফার চিঠিটা তারা পেয়ে গেছে আর তাই তারা স্টিভের পরিবর্তে সেই গ্রামের জনসংখ্যা গণনার জন্য আর একজনকে পাঠিয়েছে। আর তার সাথেও ঠিক একই ঘটনা ঘটে। প্রথম দিন গ্রামে ঢোকার সময় তার গাড়িটাও সেই গর্তের মধ্যে পড়ে দুটো জায়গা পাংচার হয়ে যায় আর তারপর পুলিশ অফিসার জিন এসে তাকে গাড়ি করে গ্রামের ভেতর নিয়ে যায়। হয়তো এরপর তার সাথেও সেটা হবে যেটা স্টিভের সাথে হয়েছিল, কারণ এই গ্রামের ধর্মে অন্ধ হয়ে যাওয়া বা ধর্ম পালন করতে গিয়ে মানসিক রোগী মানুষগুলো কখনোই তাদের গ্রামের জনসংখ্যা 436-এর ওপরে বা নিচে হতে দেবে না। আর এই গল্পের শেষে আমি একটাই কথা বলবো, আপনার ধর্ম আপনি অবশ্যই পালন করবেন, কিন্তু সেই ধর্মটা পালন করতে গিয়ে নিজের বোধবুদ্ধি হারিয়ে কখনোই কোনো কুসংস্কারের জন্ম দেবেন না, তাতে আপনার আর এই সমাজের ক্ষতি হবে।